আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে তো আসতে কারোর কোনো সমস্যা হয়নি। ওকে, আজকে আমরা করব কি, বিগত দিন আমরা যেসব ক্লাসগুলো করেছিলাম বা সব কিছু নিয়ে আরেকবার আমরা রিভিউ ক্লাস করব। ওকে, এটা আমাদের আজকে কি হবে, রিভিউ ক্লাস। সর্বফার্স্ট আমরা একটা জিনিস মাথায় রাখি, আমাদের প্রথম দিনে সবার পরিচয় হয়েছিল, তারপর আমরা কি শিখেছিলাম, যে এনএসডি সম্পর্কে শিখেছিলাম। কারণ কি, আমরা কি ওই আগের মতন ট্রেডিশনাল যে মেথড আছে সেই মেথডে কি করতেছি না, শিক্ষা অর্জন করতেছি না। আমরা কি সিবিটি মেথডে শিখতেছি না। আর সিবিটি কি আছে, এখানে ওই গতানুগতিক ভাবে ওই আপনার পরীক্ষা দিলেন 40 এর উপরে পাইলেন আর পাস করে দিল, তা কিন্তু না। এখানে আপনাকে কম্পিটেন্ট করা হয়, মানে সক্ষম। এটাতে আসলে আপনারা কিসের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন, এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এর আন্ডারে পরীক্ষা দিচ্ছেন। এখানে এরা কি করে, দক্ষ মানব সম্পদ তৈরি করে, তাই না? কারণ আমরা আগে শিক্ষিত হয়েছিলাম, বাট আমরা কি ছিলাম না, দক্ষ ছিলাম না। যার কারণে হতো কি, বিভিন্ন কর্মসংস্থান থেকে আমাদের কি বের করে দেওয়া হতো। আবার এরকম হতে পারে যে অনেকজন আছে যারা খুব এক্সপার্ট, বাট ওদের কি কোনো সার্টিফিকেট নাই, এই জন্য বড় বড় জায়গায় ওরা কি ঢুকতে পারে না। এমনি নিচে মানে নর্মাল একটা পজিশনে মুদিখানার দোকান বা হচ্ছে সপ্তপদী বিভিন্ন জায়গায় ওরা দোকানে কাজ করে, বাট ওদের টাইপিং স্পিড বলেন, ওদের স্কিল বলেন, হ্যাঁ, প্রেস পত্রিকাতে যারা গ্রাফিক্সের কাজ করে, হ্যাঁ, 8-10 বছর ধরে কাজ করছে, এদিকে কোনো সার্টিফিকেট নেই, মনে করেন অক্ষর জ্ঞান নাই, মনে করেন এইটা করেনি, কিন্তু ওরা খুব স্কিল, তাই না? হতে পারে না? এদেরকে যাতে আমরা কোনো মানদণ্ডের মধ্যে নিয়ে আসতে পারি, এই জন্য মনে করেন এনএসডি কি করতেছে, সার্টিফিকেট দিচ্ছে। কিসের উপর ভিত্তিতে, ওর স্কিল কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে তার উপর নির্দেশনা করে। আচ্ছা, তাহলে এনএসডি কি করে, দক্ষ মানব সম্পদ তৈরি করে। কিন্তু এনএসডি কিন্তু সরাসরি ট্রেনিং প্রোভাইড করে না। এনএসডি কিন্তু আমরা কি এনএসডি প্রতিষ্ঠান, কিন্তু আমরা কিন্তু এনএসডি এর প্রতিনিধি হিসেবে কাজ করতেছি। কিভাবে, আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে এসটিপি, স্কিল ট্রেনিং প্রোভাইডার, মানে আমাদের এই ট্রেনিংটা দেওয়ার মতন যোগ্যতা আছে। এনএসডি সেটা কি করেছে, জাজমেন্ট করেছে, দেখছে যে না আমাদের এই প্রতিষ্ঠানটা কি সক্ষম ট্রেনিং দেওয়ার জন্য, তারপর ওরা কি করেছে, আমাদেরকে অনুমোদন দিয়েছে। এই জন্য আমরা কি হয়েছি, এসটিপি প্রতিষ্ঠান হয়েছি। বুঝতে পারছেন? আমাদের কিন্তু একটা কোড নাম্বার আছে। বাংলাদেশের মধ্যে যতগুলো এরকম প্রতিষ্ঠান আছে যারা এনএসডি আন্ডারে বা হচ্ছে কোর্স করাচ্ছে, হ্যাঁ, ট্রেনিং দিচ্ছে, তারা কি ওই এনএসডি থেকে অনুমোদন পাইছে, যার কারণে আমরা কি একটা এসটিপি প্রতিষ্ঠান। আচ্ছা, আমরা যে এসটিপি প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের মধ্যে অনেকগুলো এরকম প্রতিষ্ঠান আছে না যারা এনএসডি মানে এনএসডির মাধ্যমে হচ্ছে ট্রেনিং দিচ্ছে না। কিন্তু সব জায়গায় কি ট্রেনার কি সেম ক্যাটাগরি, এক একজন এক এক রকম, কারোর জ্ঞান বেশি আছে, কারোর জ্ঞান কম আছে, কেউ অনেক দক্ষ, কেউ কম দক্ষ। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ট্রেনিং যারা শিখতে আসবে তারা কি, হ্যাঁ, তারা কি সেম জিনিস শিখতে পারবে? তারা এক একজন ট্রেনারের কাছে এক এক রকম ভাবে শিখবে, তাই না? এখন এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমাদের হবে কি, যে দেখবেন যে দুইজনের মানে জ্ঞানটা সেম হবে না। হ্যাঁ, যেমন হচ্ছে মানে এই কলেজে একজন পড়ে আসলে একরকম ভাবে শিখে, ওই কলেজে পড়ে আসলে আরেক রকম শিখে। কি আপনার কি ভুল কিছু বলতেছি? আচ্ছা, তে এখন এই সবার শিক্ষার মানদণ্ড যেন ঠিক থাকে, এই জন্য ওরা কি করতেছে, সিএস ডেভেলপ করতেছে আর সিবিএলএম তৈরি করে দিচ্ছে। এখন সিএস আর সিবিএলএম এটার উপর ভিত্তি করে প্রত্যেকটা এসটিপি প্রতিষ্ঠান, আমাদের মতন প্রতিষ্ঠানগুলো কি করতেছে, আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করতেছে। কথা কি বুঝতে পারছেন? এখানে সিএসটা কি, সিএসটা মূলত আপনাদের সিলেবাস, যা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এটা কে দিচ্ছে, এনএসডি দিচ্ছে, বাট ডেভেলপ করে দিচ্ছে, বাট এটা তৈরি কে করে দিচ্ছে, এটা কি জানেন?
এটা তৈরি করে দিচ্ছে ইন্ডাস্ট্রি লোকজনরা আমাদের সিএসটা তৈরি করে দিয়েছে, যে আমাদের ধরেন লেভেল 3 এর জন্য কতটুকু জ্ঞান অর্জন করা উচিত, ওরা তখন বলে দিচ্ছে যে আপনার এই টপিক জানা লাগবে, আপনার এই জিনিসগুলো জানা লাগবে। কথা বুঝতে পারছেন? ওরা বলছে লেভেল 3 এর জন্য যদি লেভেল 3 করতে চান তাহলে এইটুকু জানলে ও ঠিক আছে। এটাই হচ্ছে ওই শিক্ষার উপর ভিত্তিতে আপনাদের লেভেল 3 হিসেবে আমরা শিখাচ্ছি। আমরা যদি আমাদের গতানুগতিক ধরেন ওই যে স্কুলের মতন 9 10 এ পড়েনি, এই গল্প সম্পর্কে একজন দেখেন 10 দিন ধরে ক্লাস নিচ্ছে, আর অন্য স্কুলের ওই টিচার দেখেন একদিনে গল্প শেষ করে দিয়েছে, তাহলে কি এক হলো? ওই গল্প থেকে ভালো কিছু শিখতে পারবেন? কিন্তু মানে হ্যাঁ, অনেকে শিখতে পারবে, অনেকে শিখতে পারবে না, বাট দুইজন কিন্তু সেম জিনিস শিখতে পারবে না। কিন্তু এখানে আমরা সিএস এবং সিভিএলএম যখন ফলো করব, তখন কি সিএস আমাদের কি হিসেবে কাজ করতেছে? সিলেবাস। এখানে আপনাদের কি কি টপিক আমার শেখানো লাগতেছে আমি ওখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে প্রত্যেকটা এসটিপি প্রতিষ্ঠান কি করবে? ওই টপিকগুলো আপনাদের কি করবে? শিখাবে। আচ্ছা, তারপরে সিভিএলএম কি? আমি আপনাকে যে টপিকটা শিখালাম, হ্যাঁ, এটা হচ্ছে কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়াল। মানে কম্পিটেন্সি কি? সক্ষমতা। এখানে কিন্তু পাস ফেল নেই। এই সিবিটি মেথডে আপনারা যে পরীক্ষা দিবেন এখানে কোনো পাস ফেল হয় না, এখানে সক্ষম বা অসক্ষম। মানে কি? আপনি এখনো লেভেল 3 এর জন্য সক্ষম হননি, বাট আপনি কাজ জানেন। এই সক্ষমতা অর্জন করার জন্য কিন্তু 3টা প্যারামিটার আছে, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। হ্যাঁ, এই 3টার মধ্যে যে কোনো একটা জিনিস যদি আপনার মানে কমতি থাকে তাহলে আপনি সক্ষম না। আপনি কাজও পারেন, জ্ঞানও আছে, বাট আপনার অ্যাটিটিউড ঠিক নাই, তাহলে আপনি কি অসক্ষম বা সক্ষম না। কথা বুঝতে পারছেন? আর সেই মানদণ্ড হিসেবে আপনাকে কি করতে হবে? সবার লাস্টের ম্যাডাম কানের থেকে হেডফোনটা নামে রাখেন। আচ্ছা, আপনাদের কাজ কি করতে হবে? এই সক্ষম অর্জন করতে গেলে আপনাকে এই প্যারামিটার 3টা আছে, 3টা কি করতে হবে? অর্জন করতে হবে। আচ্ছা, যাই হোক, এগুলো আরেকটু পরেই আসি। আপনারা কি করবেন? শিখলেন সিলেবাস আপনার হচ্ছে সিএস, আর বইটা হচ্ছে সিভিএলএম। আমি ওই সিএস এর মধ্যে যে টপিকগুলো দিয়েছি ওই টপিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে সিভিএলএম এর মধ্যে। এখন সিভিএলএম যে আমি শিখালাম, সিভিএলএম এর মাধ্যমে শিখালাম, ঠিক আছে, বাট এখানে যেটুকু আছে আমি সেটুকুই শিখাবো, এটা চিন্তা ভাবনা করাও ঠিক না। এর বাইরেও আমাকে শেখানো লাগতে পারে। আবার এখানে যতগুলো দেয়া আছে ততটুকু শেখানো আমার কি উত্তম। দু একটা এরকম টপিক দিয়ে রাখছে যেটা দরকার আছে, আবার আপনাদের দরকার নাই, হতেই পারে। কিন্তু যেটা সিভিএলএম এর মধ্যে আছে সেটা আপনাকে দেওয়া আমার জন্য বাধ্যতামূলক বা উত্তম। কিন্তু এছাড়াও কিন্তু আপনাদের আরো বেশি দেওয়া উচিত, যা ভবিষ্যতে যখন কর্মক্ষেত্রে যাবেন তখন কি কাজে লাগতে পারে। বাট কোনো টপিক দেওয়া আছে বাট আমি বলতেছি না কাজে লাগবে না, তাই করে আমি স্কিপ করে চলে যাই বা ছেড়ে দিই, তাহলে কি হবে? আপনাদের যখন ওই বিষয়ে যখন টপিক থেকে যখন প্রশ্ন করবে আপনি যখন অ্যান্সার দিতে পারবেন না, তখন কি হবে? অসক্ষম হিসেবে আপনি বিবেচিত হবেন। বুঝতে পারছেন? তাহলে এখন বুঝতে পারলেন যে আমরা কার মাধ্যমে পরীক্ষা দিলাম, হলো আপনাদের ট্রেনিং দিই সিএস আর সিভিএলএম। আচ্ছা, সিভিএলএম আপনি দেখতে এর আগে দেখাইছি, সিএসটা দেখাইছি, তারপর আমি আরেকবার কি করলাম, সিএসটা একটু না ওপেন করি। এটা হচ্ছে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মানে সক্ষমতার মানদণ্ড। মানে আপনাকে কি এই যে ডিজিটাল মার্কেটিং আপনারা এই সেক্টরে ঢুকেছেন না, এটাই আপনাদের সিলেবাস। এখানে যে যে টপিকগুলো দেওয়া আছে এইগুলো আপনাকে শেখাতে হবে। আচ্ছা, এখানে সেক্টর আছে কি আইসিটি সেক্টর। আপনার এই সিবিটি মেথডে 12টা সেক্টর আছে, তার মধ্যে একটি সেক্টরের নাম হচ্ছে আইসিটি সেক্টর। এই আইসিটি সেক্টরের মধ্যে আর বেশ কয়েকটা অকুপেশন আছে, তার মধ্যে একটা অকুপেশন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। বুঝতে পারছেন? আচ্ছা, গেল। এখানে এই সিএস এর মধ্যে মূলত কি থাকে? এখানে আপনাদের কোন অকুপেশন শিখবেন সেটার নাম থাকে, মানে ইউনিট থাকবে, তারপরে ইউনিটের মানে ইউনিট বলতে ইউনিটের নাম থাকবে, তারপরে ইউনিটের টাইম মানে ডিউরেশন কোড থাকে, সরি নাম থাকে, ইউনিটের কোড থাকে, তারপরে কি থাকে ডিউরেশন থাকে, মানে কয় ঘন্টা। এখানে আপনারা এরকম থাকে না, স্কুল লাইফে দেখেছেন যে ফার্স্ট টার্ম পরীক্ষা, সেকেন্ড টার্ম আর ফাইনাল 3টা টার্মের পরীক্ষা হয়।
প্রথম ইয়ারে এই কয়টা মানে প্রথম সাময়িকে এই কয়টা গল্প উল্লেখ করা থাকে না, এখানে ওইভাবে তা থাকে না। এখানে 3 মাস ধরে আপনি পুরোটাই শিখবেন, বাট কোন টপিকটা কত ঘন্টার মধ্যে শিখবেন বা কয়দিন এটার ক্লাস লাগতে পারে তার আনুমানিক একটা সময় উল্লেখ করা থাকে। এইরকম না যে আমাকে এখানে বলা আছে 20 ঘন্টা, তার মানে কি আপনি প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস করতেছেন, তার মানে কি 4 পাশে 20, তার মানে 5 দিন ধরে আমি ওই টপিকে শেখাবো। দেখা যাচ্ছে ওই টপিকটা ছোট হতে পারে, হ্যাঁ আমার 3 দিনেও হয়ে যাচ্ছে, 1 দিনেও হয়ে যাচ্ছে, হয়ে যেতে পারে না, হয়ে যেতে পারে। তো তাহলে কি আমরা কি ওই মানে 20 ঘন্টা বলতে থেকে 20 ঘন্টা ধরে করবো? আমরা যদি অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাহলে আমরা কি সেইভাবে কমপ্লিট করব। এই যে আমি যে 2-1টা যে দিন সেভ করলাম, এটা কি আমি কাজে লাগাতে পারবো না? পরীক্ষার আগে আমি আপনাদের অ্যাসেসমেন্ট নিতে পারবো, তাহলে কি আমার সময়টা সেভ হয়ে আসলো, সময়টাকে ওটাকে আমি আলাদাভাবে কাজে লাগাতে পারবো। আজকের ক্লাসটা কি ছিল? রিভিউ ক্লাস। এখন যদি আমি যদি ওইভাবে যে করাতাম তাহলে কিন্তু আপনাদের কি হতো, সময়ের সাথে মিল থাকতো না। কিন্তু আমরা যখন রিভিউ ক্লাসগুলো করব তখন কি হবে, পুরোনো ক্লাসগুলো সম্পর্কে আবার ধারণা হবে। আচ্ছা যাই হোক, এই যে সিএস, এই সিএস এর মধ্যে আমাদের অনেক কিছুই থাকে। দেখেন এখন সিবিএলএম সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারতেছি না, হ্যাঁ, কারণ সিবিএলএম সম্পর্কে ধারণা পাবেন কালকে বা এরপরে, মানে অকুপেশনাল সেক্টর ওয়াইজ হিসেবে যখন আমি আপনাদের শেখাবো না তখন আপনাদের সিবিএলএমটা ধারণা পাবেন। কারণ কি অকুপেশনাল ভাবে আপনাদের সিবিএলএম তৈরি করা আছে, তখন আপনি বুঝতে পারবেন যে সিবিএলএমটা কিভাবে তৈরি হয়েছে, কি দেওয়া আছে না দেওয়া আছে। আচ্ছা, এই যে আপনাদের যে আমি হচ্ছে লেভেলের কথা বললাম না, আপনারা যে কোন লেভেলের মানুষ, 3 স্কিল ওয়ার্কার, তার নিচে কি ছিল সেমি স্কিল ওয়ার্কার। কেউ যদি লেভেল 2 করে তাহলে তাকে কি বলবো আমরা, সেমি স্কিল ওয়ার্কার। আর ওই যে গতানুগতিক ভাবে আমরা বেসিক করতাম না, এটা হচ্ছে কত লেভেল, কত 1। ওই যে আমরা 6 মাস মেয়াদে ট্রেনিং করতাম না বেসিক কোর্স, এটা কিন্তু লেভেল 1 এর মধ্যে পড়ে যাচ্ছে। তার উপরে আসলে সেমি, মানে আপনি মাধ্যমিক ভাবে বা মোটামুটি কাজ করতে পারেন। আর স্কিল ওয়ার্কার মানে কি আপনি কাজ করতে সক্ষম বা কাজ পারেন। আর লেভেল 4 যখন করবেন তখন আপনাকে কি বলা হবে, হাইলি স্কিল ওয়ার্কার। তার মানে কি আপনি নিজেও পারেন এবং অন্যকে শেখাতেও পারবেন, এতটা সক্ষম। আর 5 বলে তো সুপারভাইজার, মানে তখন তো আর আপনার শেখানো লাগবে না, খালি একবার চোখ বোলাবেন, ওর খুঁটিনাটি বলে দিতে পারবেন যে ভুল করছে না ঠিক করছে না, কোথায় কি গ্যাপ আছে। হ্যাঁ, এরকম পর্যায়ে গেলে এরকম হতে পারে ও যে রুমের মধ্যে ঢুকলো ওর আচরণ দেখে আপনি বলতে পারবেন যে ওর মাথার মধ্যে কত কি আছে। আমরা যদিও কিন্তু মানে জাজমেন্ট করতে পারি না কে কি রকম, এসে বললো এরকম। আমাদের প্রতিষ্ঠানে ভাইবা নেওয়া হয়েছে, কতগুলো মানুষ আসে যে আমরা একদম 20 টাইট 100% করবো। হ্যাঁ, কিন্তু আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এটা কখনোই সম্ভব না। কেউ 100% ক্লাস কখনোই করতে পারবে না। কেউ অসুস্থ হতে পারে, পরীক্ষা হতে পারে, বাবা মা অসুস্থ হতে পারে। খালি যে নিজে অসুস্থ হলে সে আসবে না তা না, তার ফ্যামিলি মেম্বার আছে না, তার যদি আপন জন যেটা আছে সে যদি অসুস্থ হয় তার কি দায়িত্ব না তাকে সেবা করা? হ্যাঁ, এইরকম। কিন্তু আচ্ছা যাই হোক, সবকিছু তার কথা আমি মেনে নিলাম যে সে কখনো অসুস্থ হবে না, কখনোই মিস দিবে না, 20 টাইট আসবে। তারপরে আসে দেখা যায় 3-4 জন আসেনি। এখন সেই ক্ষেত্রে আপনারা বলেন আমি যদি তাকে বের করে দিই এবং তার পরিবর্তে রিপ্লেস করে অন্য স্টুডেন্ট যদি ঢুকাই সেটা কি আমার দোষ হবে? দোষ হবে কি? অন্যরা বলতেছেন না, মানে রুমের মধ্যে কি মাত্র 2-3 জন এরকম? আজকে তো আপনাদের ধরতে গেলে ফুললি আছেন। বিষয়টা হচ্ছে 3 দিন কেন, সে 1 সপ্তাহ ছুটি নেই, কিন্তু তার পর্যাপ্ত পরিমাণ আমাকে এক্সকিউজ দিতে হবে। এখন ধরেন এই ম্যাডামের কোনো কারণে একটা অপারেশন চলতেছে, অপারেশন হইল, এর ঘা শুকাতে মিনিমাম কিছুদিন সময় লাগবে, বা ইনার রিকভারি হতে কিছুদিন সময় লাগতে পারে। ইনি 1 সপ্তাহ আমার থেকে ছুটি নিল, আমি নাকি দিতে বাধ্য। এখনো কোন একটা অসুস্থ হয়েছে, একে দিতে আমি বাধ্য। বা এর বাবারই অপারেশন হয়েছে, ওখানে আমাকে থাকতে হচ্ছে, একটু আপ ডাউন হচ্ছে এরকম। কিন্তু এখন এই ক্ষেত্রে ইনি আসতেছে না, আমাকে বলেওনি কারণ কি না কি, মানে এনাকে আমি একবার নক করলাম তখন উনি আমাকে মানে ফোনটাও রিসিভ করলো না, তাহলে এনার সাথে কি আমার ওই সম্পর্ক থাকবে? আচ্ছা যাই হোক, এগুলো বিভিন্ন কারণ থাকতে পারে। আপনাদের এখানে দেখেন 2-1 জন আছে যারা কন্টিনিউয়াসলি অনেকটাই
যদিও আমি এদের নাম কাটিনি, কারণ এনাদের সাথে কথা না বলে কিছুই করবো না। যথেষ্ট পরিমাণ যদি এক্সকিউজ দিতে পারে তাহলে ভেবে দেখবো। আচ্ছা, এইভাবে আপনাদের বিভিন্ন সেক্টর ওয়াইজ করা আছে। তার মানে আপনারা যখন লেভেল 3টা কমপ্লিট করবেন, তার মানে কি আপনারা স্কিল ওয়ার্কার, নিজেকে কি বলতে পারেন, আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য দক্ষ, কিন্তু এক্সপার্ট না। ডিজিটাল মার্কেটিং যারা 5-6 করছে তারাও কিন্তু নিজেদের এক্সপার্ট বলে না। যদিও দেখবেন আমরা যারা না, আমাকে যদি মানে 3-4 মাস আগেও যদি আমাকে বলতেন যে ডিজিটাল মার্কেটিং পারেন, হ্যাঁ আমি বলতাম ডিজিটাল মার্কেটিং পারি। কিন্তু এখন যদি বলেন যে আপনি কি ডিজিটাল মার্কেটিং পারেন, কিছুটা পারি, অতটা পারি না। কারণ এটার উপর থেকে মনে হয় এই যে গভীরতা এইটুকু, হ্যাঁ এই নামলাম, দেখলাম, উঠে চলে আসলাম। কিন্তু যখন এটা ডিপলি যখন ঢুকবেন, একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর যাবেন, দেখবেন ওই একটা সেক্টরের মধ্যে অনেকগুলো জানার কিছু আছে। হ্যাঁ, কারণ কি আমরা জাস্ট ধরেন ফেসবুকের মধ্যে আমরা কি করতেছি, পোস্ট করতেছি, শেয়ার করতেছি, হ্যাঁ, তারপর কি করলাম, অ্যাড চালু করলাম, স্পন্সর করলাম, যাই হোক বিভিন্ন কাজ করলাম, এইটুকুতে শেষ। আপনার ফেসবুক বা পেজটা, এটা সিকিউরিটি সম্পর্কে আমাকে কাজ করতে হবে না? হ্যাঁ, যদিও এটা আপনাদের টপিকের মধ্যে নাই, কিন্তু যখন আপনি এই সেক্টরের মধ্যে ঢুকবেন, তখন কিন্তু ওই মানে ফেসবুকের বেশ কিছু রুলস মেটা এআই আসার পরে অনেকগুলো রুলস কিন্তু অ্যাড হয়েছে। আমরা কি রকম পোস্ট করতে পারবো, কোন রকম কন্টেন্ট তৈরি করতে পারবো, কোন রকম কন্টেন্ট তৈরি করতে পারবো না। আবার আপনি যে পেজটা খুলেছেন, এই পেজের নাম আপনি যে সিলেক্ট করেছেন, কার উপর ভিত্তিতে, আপনার এনআইডির সাথে এর কি নাম উল্লেখ আছে কিনা। আমি কিন্তু অলরেডি আমার পেজগুলো হারাইছি, কারণ আমার যে নাম আগে যেটা আমি পরিচিত ছিলাম সেটার সাথে আমার এনআইডির কোনো সম্পর্ক ছিল না, যার কারণে আমি ওই আইডিগুলো হারাইছি। আচ্ছা, আজান দিচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, আপনারা কি করবেন, লেভেল 3 হিসেবে স্কিল ওয়ার্কার হবেন, ঠিক আছে, সক্ষম হলেন। এখন এই যে সিএস, এই সিএস এর মধ্যে আমাদের অকুপেশনাল হিসেবে আমরা যা যা শিখবো, তার এখানে দেখেন জেনারিক কম্পিটেন্সি আছে, মানে কি সক্ষমতা, আপনাদের কি করতে হয়, কম্পিটেন্সি অর্জন করতে হয়। এখন আপনারা এখানে যে পাস করবেন, এর জন্য আপনাদের কি করতে হবে, কম্পিটেন্সি অর্জন করবেন। তো কম্পিটেন্সি যখন অর্জন করবেন, এখানে 3টা প্যারামিটার আছে, নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। তার মানে কি, আচরণ। এখন
নলেজটা জাজমেন্ট করে কিভাবে? আপনাদের পরীক্ষার দিন রিটেন পরীক্ষা নেবে, হ্যাঁ 1 ঘন্টা সময় থাকবে যেখানে আপনার রিটেন পরীক্ষা নেবে। এখানে আপনার কি জানতে পারবে? আপনার এই টপিক সম্পর্কে বা এসব সম্পর্কে কি কি জ্ঞান আছে, কারণ প্রশ্ন থাকবে, ওই প্রশ্নের উত্তর লেখা লাগবে। এটা আপনার কি পরীক্ষা হবে? জ্ঞান। তারপরে আপনার কি শিখাবে? তারপরে হচ্ছে স্কিল চেক করবে। স্কিল চেক করবে কি হবে? আপনাকে ডেমো জব দিবে, রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, এই ব্যক্তি এটা করতে চাইছে বা এটা সম্পর্কে পোস্ট করে দাও, এই সম্পর্কে এই কাজটা করে দাও, ছবি নিয়ে এসে দাও, ভিডিও নিয়ে এসে দাও, ভিডিও লেন্থ এরকম হবে, ছবিটা এরকম হবে, এতগুলো ওয়ার্ড থাকতে হবে, এইরকম বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া দিয়ে রাখবে বা রিকোয়ারমেন্ট দিয়ে রাখবে, দিয়ে আপনাকে বলবে এভাবে আপনি পোস্ট করেন, হ্যাঁ, বা এরকম আমাকে তথ্যগুলো আনিয়ে দেন, রিকোয়ারমেন্ট দিয়ে দিল। তো এটা দ্বারা আপনার কি চেক হবে? স্কিল, কারণ আপনি ওই কাজটা করতে পারতেছেন কিনা, বুঝতে পারছেন? আপনি জানেন ঠিকই যে হ্যাঁ ফেসবুকে দিলে পোস্ট করা যায়, কিন্তু পোস্ট কিভাবে করা লাগে, হ্যাঁ এখন পোস্ট করব না। ধরেন আমাদের এই প্রতিষ্ঠানে কোন একটা স্টুডেন্টের জন্মদিন কবে? কালকে, হ্যাঁ এখন কালকে আমাদের সবারই ইচ্ছা হলো যে 12টা 1-এ আমি কি করব? তাকে উইশ করব। উইশটা আজকে আমরা লিখে রাখলাম, এটা কি আমার 12টা 1 পর্যন্ত কি আমার জেগে থেকে পোস্ট করা লাগবে? তা না। আমি আজকে যদি আমি হচ্ছে টাইমটা সেট আপ করে রাখি, হ্যাঁ শিডিউল পোস্ট করি, তাহলে আমার কি হয়ে যাবে? ওই সময় যখনই বাজবে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু পোস্ট করছি এখন, কিন্তু দেখাবে কখন? ওই টাইম যখন আসবে তখন থেকে, বুঝতে পারছেন? মানে আমরা এই সব জিনিসগুলো কি করব? শিখব। তে এসব কাজ আমি পারি কি না এটা যখন আমি করে দেখাবো, তখনই তো সে বুঝতে পারবে কি আমি স্কিল, মানে আমি দক্ষ। তারপরে আরেকটা কি আছে? আপনি কাজও পারেন, ওই সম্পর্কে জানেনও, কিন্তু আপনার কি ঠিক নাই? অ্যাটিটিউড ঠিক নাই। কারণ কি? আপনি একটা অফিসে থাকবেন, আপনার সাথে কি আপনি কি একলা নিজের অফিস? কারোর আন্ডারে কাজ করবেন না? তাহলে যখন কারোর আন্ডারে কাজ করবেন, সে আপনাকে পেমেন্ট দিবে, আপনার নাকটা কি উঠাবে? হ্যাঁ উঠাবে? তখন কি ওর রুলস ওর নিয়মে আপনাকে চলতে হবে। ও যদি বলে 9টায় আসো, তাহলে 9টায় আসো। যদি বলে 6টায় চলে যাও, তাহলে 6টায় চলে যাও। ও যদি বলে শাড়ি পরে আসতে হবে, হিজাব ইউজ করতে হবে, তা আপনাকে ওটাই পড়তে হবে। ও যদি বলে বোরকা পরে আসতে হবে, তাহলে আপনাকে ওই রুলসই মানতে হবে। আপনি যদি বলেন যে না আমি হচ্ছে কি কয় মডার্ন ড্রেস পরে আসবো, ওয়েস্টার্ন ড্রেস পরে আসবো, চলবে না। রুলস মানে অল রুলস না। ও বলবে হ্যাঁ চলবে, ঠিক আছে, তাহলে আপনাকে আর আমার অফিসে মানে চাকরি করতে হবে না, আসেন আপনি ক্লায়েন্ট হয়ে আসেন, আপনার যদি আমার প্রতিষ্ঠান থেকে কোনো কাজ করে নেওয়া লাগে। কারণ ওই যে বলে না কাস্টমার হ্যাঁ ওরকম সিস্টেম, মানে কাস্টমার যেভাবে আসুক, ওই ভুল বললো হ্যাঁ ঠিক বলছেন, এরকম সিস্টেম। ও যেটা করুক করুক, সমস্যা নেই, কিন্তু হ্যাঁ ও যেটা করুক তাই বলে এরকম না আপনার কোনো এমপ্লয়িকে অপমান করে যাচ্ছে বিনা কারণে, সেটা আবার মেনে নেওয়া, এটা আবার ঠিক না। যাই হোক, তার মানে কি আমি কি রকম আচরণ করব? শুধুমাত্র যে ড্রেস আপ সেন্স এটা না, আপনি একজনের কি বললেন, আপনার যে অফিসের বস সে আপনাকে কি বললো, একটা দরখাস্ত করে নিয়ে এসে দাও। আপনি দরখাস্তটা টাইপ করলেন, প্রিন্ট দিলেন, নিয়ে আসলেন, রুমের মধ্যে না ঢুকে জাস্ট করে দরখাস্তটা করছি দেখেন, এরকম করা যাবে না। রুমের মধ্যে ঢোকার আগে স্যার আসতে পারি? স্যার আমি হচ্ছে দরখাস্তটা তৈরি করেছি, এখন কি দেখবেন? যদি বলে যে হ্যাঁ দেখবো, স্যার নেন। আর যদি বলে যে এখন না দেখবো না, পরে দেখবো, ওখানে রেখে দেন, তাহলে আপনাকে ওখানে রেখে দিতে হবে। শীটটা ডাইরেক্ট একদম স্যারের মুখের সামনে দিয়ে বলেন না যে স্যার দেখেন করছি, বুঝতে পারছেন? আর আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনি করে সম্বোধন করতে হবে। আপনাদের এখানে কি 3টা জিনিসই শেখানো হচ্ছে না? এর জন্য আমি আপনাদের কি বলছিলাম ক্লাস করার সময়, এটাকে কি ট্রেনিং প্রতিষ্ঠান না ভেবে কি ভাবতে হবে? অফিস। আর এখানে আপনারা যারা ট্রেনিং হিসেবে আছেন তারা নিজেদেরকে কি ভাববেন? কলিগস। তার মানে এখানে এখন থেকে আপনারা একে অপরের সাথে কি কলিগসের মতন আচরণ করবেন। এতে কি হবে, এরপরে কোনো একটা আইটি সেক্টর বলেন, হ্যাঁ, বা ফার্মাসিউটিক্যাল সেক্টরে বলেন, যখন আপনি জব করতে যাবেন তখন আর আপনাকে কি করতে হবে না, মানে অসুবিধাই ফেস করতে হবে না। এখানে অনেকেই থাকতে পারে ইসলামী মাইন্ডের, সাহেব বিষয় আমি এটাকে সম্মান করি, কিন্তু
সে পর্দা করতেছে, সবই ঠিক আছে। সে যখন ইনকামের সোর্সে আসবে তখন তো তাকে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। হ্যাঁ, সে তার পর্দার মধ্যে দায়রে রেখে কাজ করুক, ঠিক আছে। এখন সে বলতেছে না আমি ছেলেদের সাথে মিশবো না, তাহলে ভাই তাকে অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে, তাকে হাজবেন্ড হোক তার ভাই হোক তাকে। কারণ কি, সে তো বাইরের পরপুরুষের সাথে মিশবে না, তাই কি করতে হবে, তার ভাই বা তার হাজবেন্ডকে রাখতে হবে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সে কি করবে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে কাজটা ধরে এনে দেবে, সে খালি কাজটা করে দেবে, তাই না? আবার এরকম হতে পারে অনেক ছেলে থাকে যে সে মেয়ের পাশে বসবে না বা মেয়েদের ইয়ে করবে না। আবার অনেকে কিছু মাইন্ড আছে ধর্মীয়গত ভাবে, জান বসেন, ধর্মীয়গত ভাবে বিষয় আছে যে ও ধর্ম ও আমার পাশে বসবে না। আবার কি আছে, জেন্ডারগত ইস্যু থাকতে পারে, ওই যে তৃতীয় লিঙ্গ থাকতে পারে। আপনি তাকে একটু না দেখে না 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 এরকম করা যাবে না। সবার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। আবার এখানে একটা বিষয় আছে, এখানে বয়সটা বড় ম্যাটার করে না, এখানে পোস্টটা ম্যাটার করে। এখানে আপনাদের যে বড় অফিসার সে হতে পারে কি 25 বছর 30 বছর হতে পারে না, কারণ ওর বাপের টাকা ছিল, বিল্ডিং করে দিচ্ছে, অফিসও চালাচ্ছে, তাহলে তাকে সম্মান দিতে হবে না? এখন ওই অফিসের পিয়নের বয়স 50, হ্যাঁ, এখন যদি এরকম বলেন যে ওর বয়স 50 আর ওর বয়স 25, হ্যাঁ, তাহলে কি বয়সের ক্ষেত্রে ওকে সালাম দেওয়া উচিত আর ও খালি সালাম নিবে, এরকম করলে হবে না? কিন্তু হ্যাঁ, এটা সত্য, যদিও এটা অফিসিয়াল ফরম্যাট হিসেবে এটা নিয়ম যে সিনিয়র যারা থাকে বা ওই চেয়ারকে আমাদের কি করতে হবে, সম্মান করতে হবে। এখানে আরেকটা বিষয়, এরপর থেকে আপনারা চেষ্টা করবেন ছেলে হোক মেয়ে হোক কখনো স্যার ম্যাডাম ভিন্নতা আনবেন না। আপনাদের একটাই কথা হবে, সবাই কি স্যার। এখানে আপনি শুধুমাত্র চেয়ারকে সম্মান করবেন, বুঝতে পারছেন? জেন্ডারকে না, যে ম্যাডাম, স্যার, আপু, ভাইয়া, জাস্ট স্যার, বুঝতে পারছেন? এটা শুধু আমার জন্য না, আপনারা একে অপরের সাথেও এটা করতে পারেন। বা অফিসে গেলে দেখবেন এটা করে কথা বলতে হয়। যদি ওই মন্ত্রণালয়ে যান, ওখানে যদি কোনো মানে সচিব থাকে মহিলা, তাকে যদি বলেন ম্যাডাম, উনি কিন্তু ওটাকে খুব মাইন্ডে নেয়, বুঝতে পারছেন? বা অনেক প্রতিষ্ঠানে দেখবেন কোনো ম্যাডামকে মানে মহিলা অফিসারকে যদি আপনি ম্যাডাম বলে ডাকেন, উনি মাইন্ডে নিতে পারেন। তাদের কি সম্মান কি স্যার, বুঝতে পারছেন? আমাদের সকলের উচিত সবাইকে সেম ক্যাটাগরির মধ্যে রাখা, সে ছেলে বা মেয়ে ওই হিসেবে কোনো ভেদাভেদ রাখা উচিত না। আবার এরকম হতে পারে আপনাদের মধ্যে কেউ দুর্বল, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, তাকে নিজেদের সাথে যাতে তাল রাখতে পারে এজন্য তাদেরকে কি করতে উচিত, হেল্প করা উচিত। আচ্ছা, সিবিটি ম্যাডাম করতেছেন, এটা কয় নাম্বার সিভিলিয়ান ছিল? এই যে যারা হচ্ছে এজ নিয়ে সমস্যা, জেন্ডার নিয়ে সমস্যা, তারপরে হচ্ছে একটু দুর্বল, এটা কয় নাম্বার সিভিলিয়ান এই সংখ্যা দিয়ে আছে? হ্যাঁ, এটা 2 নাম্বার সিভিলিয়ান, ইনক্লুসিভিটি এটার ভিতরে আছে এসব টপিক। যাই হোক, এসব আমাদের কি সবকিছু মেনটেন রাখতে হবে। এটা কিন্তু আপনাদের ওই যেসব ক্লাস নিয়েছিলাম না, এসবের মধ্যে এসব ছিল, সেই জন্য একদম ওইভাবে বলে যাচ্ছি। এখন গেল, সবই ঠিক আছে, এসব করলেন, এটা দিয়ে আপনার কি অ্যাটিটিউডটা ঠিক হলো। এখন আসি, আপনারা সক্ষম সব হয়েছেন, এখন আমরা কি আসবো, সিলেবাসে আসবো। সিভিএলএমটা যখন অকুপেশনাল সেক্টর হিসেবে শিখাবো তখন সিভিএলএম দেখাবো, তারপর আপনাদের শিখাবো। তারপরে আপনাদের জেনারিক কম্পিটেন্সি মানে কি, এটা কি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান হিসেবে কি দিয়েছিল, প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিল, নেগোসিয়েশন করা শিখাইছিলাম না? এই নেগোসিয়েশনের মধ্যে কি কি ছিল, প্ল্যান আর পার্টিসিপেন্ট। নেগোসিয়েশন কি, আলোচনা। তার মানে আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে ঢুকবেন বা এই আইসিটি সেক্টরে ঢুকবেন, আপনাকে কি সর্বপাশ আলোচনা করতে হবে না? রাস্তায় তো বুঝতেই পারবেন না ক্লায়েন্ট আপনি দেখি যাচ্ছে, আপনি তাকে কি দিবেন। এখন আপনি যদি কোনো আলোচনার মধ্যে যুক্ত হতে চান বা করতে চান, দেখা যাচ্ছে বলছে বিকেলবেলা আসেন যে এটা নিয়ে আলোচনা করবো, তো এখন আলোচনা করতে গেলেন
কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তাহলে কি আলোচনা কি সম্পূর্ণ হবে? আলোচনায় যে কি বলবেন, আপনার চাহিদা কি, হ্যাঁ কি পরিমাণ খরচ হতে পারে, আপনার কত দিনে করতে পারবেন, কিভাবে করে দিতে চাচ্ছেন, এই সব কিছু আগে থেকে কি করতে হবে, প্ল্যানিং করে যেতে হবে, যে আপনি পার্ট বাই পার্ট বা এটার পরে এই কথাগুলো আপনি কি করবেন, উপস্থাপন করবেন বা বলবেন। ঠিক আছে? কারণ উপস্থিত বুদ্ধি খুব কম মানুষেরই থাকে, বুঝতে পারছেন? কিন্তু যারা প্ল্যানিং করে আসে তাদের কাজটা কি হয়, পারফেক্ট হয়। বুঝতে পারছেন? আমি ক্লাস কিভাবে নিব, ওই যে আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদের ক্লাস নিই না, আমি যদি হুট করে যদি আপনাদের ক্লাস নিই, হ্যাঁ আমি আপনাদের ক্লাস নিতে পারবো, কিন্তু দেখবেন এখান থেকে লাভ মেরে ওরত গেছি, ওরতে লাভ মেরে ওরত গেছি। কিন্তু যখন ওই পাওয়ার পয়েন্টের মাধ্যমে নিছি, ওখানে ওদের এলিমেন্টস গুলো, পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো লাইন বাই লাইন দেওয়া আছে না, যার কারণে কোন টপিকের পরে কোন টপিকটা আমার আলোচনা করতে হবে এখানে কিন্তু সিলেবাস দেওয়া আছে। আর না হলে আমি কি আলোচনা করতে পারতাম, ঠিক আছে, কিন্তু দেখবেন 1 নাম্বার থেকে আবার 4 নম্বরে গেছি, 4 নাম্বার থেকে 2 এ গেছি, 2 থেকে আবার 3 এ গেছি, তাহলে লাভ হবে? এরকম করতে করতে দেখবেন কোন একটা টপিক আপনাদের স্কিপ করে চলে গেছে, না আপনারা বুঝতে পারলেন না আমি বুঝতে পারলাম। কিন্তু যখন এবার লাইন বাই লাইন সিএস ফলো করে আপনাদের শেখাবো, তখন না আপনারা বলতে পারবেন যে আমি কোনো টপিক মিস করেছি, না আমি মানে আপনারা বললেও আমি কিন্তু এটা প্রমাণ দিতে পারবো যে আমি টপিকটা আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, আলোচনার করার আগে তার প্ল্যানিং করতে হবে, প্লাস সেখানে আলোচনার প্ল্যানিং করছেন বাট বিকেলে দেখা করার কথা দেখাই করলেন না, তাহলে কি আপনি হলো? সেক্ষেত্রে কি করতে হবে, আলোচনায় অংশগ্রহণ করতে হবে। তারপরে কি আছে, সেক্টর স্পেসিফিক, মানে আপনি এই ডিজিটাল মার্কেটিং বা আইসিটি সেক্টরে যদি ঢুকেন, ডিজিটাল মার্কেটিং না জানেন, আইসিটি সেক্টরে যে কোনো অকুপেশনে আপনি ঢুকেন, অফিস বলেন, ওয়েব ডিজাইন বলেন, তারপরে হচ্ছে আইটি বলেন, গ্রাফিক্স বলেন, যে কোনো সেক্টরে যান, আপনাকে এই যে সেক্টর যেটা আছে, এই দুইটা সেক্টর আপনাকে জানতে হবে। এটাই হচ্ছে কোন সেক্টর, সেটা সেক্টর স্পেসিফিক। মানে আমরা কি আইসিটি সেক্টরের আন্ডারে আছি না, আমাদের এই আইসিটি সেক্টরের মধ্যে যে কোনো অকুপেশন শিখে আমাদের এই দুইটা টপিক জানতে হবে। তার মধ্যে কি আছে, প্রথম টপিকটা কি আছে, দুইটা, একটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর এটা আছে কি, এখানে হচ্ছে এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইটি ওয়ার্কপ্লেস। এখানে আবার আমরা কি কি শিখছি, অপারেট কম্পিউটার পরিচালনা করা শিখেছি না, কিভাবে পরিচালনা করতে হবে, অন করা অফ করা। তারপরে কি ছিল, ইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আপনাদের কি অফিস, মাইক্রোসফট অফিস, এটা ইনস্টল করে দেখাইছিলাম না। আচ্ছা, তারপরে কি ছিল, ওয়ার্ডের কাজ ক্লাস নিয়েছি না, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। তারপরে কি ছিল, এক্সেল। তারপরে কি ছিল, পাওয়ার পয়েন্ট। তারপরে দিনে কি নিয়েছিলাম, প্রিন্টার। আচ্ছা, প্রিন্টার যেই দিন করেছিলাম সেখানে কিন্তু আমি আপনাদের ডাইরেক্ট প্রিন্টার চালু করার সময় কি লাগে, আমাদের ড্রাইভ লাগে, ইনস্টল করা লাগে, কোথা থেকে ডাউনলোড দিই, সবকিছু আমি দেখাইছি না। আচ্ছা, প্রথম ক্লাসের দিকে কিন্তু আমি এটাও দেখাইছি কোথায় থেকে সিএস এবং সিভিএম ডাউনলোড করা লাগে, ওটা কি আছে, মনে আছে নাকি ভুলে গেছেন? চাইলে আপনারা প্রথম ক্লাসটা দেখতে পারেন, ওখানে কিন্তু আপনাদের কি করা আছে, সিএস এবং সিভিএমটা কিভাবে ডাউনলোড করতে হয় দেওয়া আছে। প্লাস আরেকটা কাজ করতে পারেন, আমি 3 থেকে 4 দিন পর আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতর আবার দিব, বুঝতে পারছেন? মানে এরপরে আমি একদম ফাইনাল করে দেব যে এরআরআই। আচ্ছা, আপনাদের বললাম না টাইমিং, এই যে এটা কি অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার না, এই সফটওয়্যারটা শেখানোর জন্য, এই মানে ইউনিটটা শেখানোর জন্য আমাকে টাইম বাইন্ডিং করতে কয়দিন, মানে কয় ঘন্টা, 25 ঘন্টা। আপনাদের ক্লাস কয় ঘন্টা হয়, 4 ঘন্টা। তাহলে 25 কে 4 দিয়ে ভাগ করলে কয় ঘন্টা, কয়দিন হচ্ছে, 6 দিন। তার মানে আমার এই যে 6টা যে এলিমেন্টস আছে, এই এলিমেন্টস গুলো আমার কয় দিনে করতে হবে, 6 দিনে। আমি কি প্রত্যেকটা তাহলে একদিনে আমি করাইছি না, শুধুমাত্র আপনাদের এই যে প্রথম দুইটা অপারেটিং কম্পিউটার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা কি একদিনেই করাইছি। কারণ কি, ওই একদিন আমি কি করলাম, বাঁচিয়ে নিলাম, যাতে ভবিষ্যতে আমার যখন পরীক্ষা নিব, হ্যাঁ এগুলোতে আমার কি করা যায়, সেভ করা যায়, মানে ওই দিন আমি ওটা ইউজ করলাম, সময়টাকে বাঁচিয়ে নিলাম। তারপরে কি ছিল, আর স্ট্যান্ডার্ড ওয়ার্কপ্লেস, এখানে কি কি ছিল,
আপহোল্ড রিকোয়ারমেন্ট অফ ক্লায়েন্ট। এখানে এখানে আমরা কি করতে হয়, ওই যে আপনার যে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে কাজটা দিছে সেই রিকোয়ারমেন্টগুলো বোঝা, হ্যাঁ কিভাবে করতে হবে বা কি কি ওকে বলতে হবে, কোন জিনিসগুলো উপস্থাপনা করতে হবে, এটা সবকিছু ওটার মধ্যেই থাকে। রিকোয়ারমেন্ট মানে কিভাবে চাইছে, তারপরে হচ্ছে কিভাবে চাইছে, কত দিনে চাইছে, হ্যাঁ কি নিতে যাচ্ছে, এটা সবকিছু ওই রিকোয়ারমেন্টের মধ্যে থাকে। তারপরে কি আছে, ডেলিভারি, হ্যাঁ কোয়ালিটি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। আপনি ওই যে ও রিকোয়ারমেন্ট তো দিয়ে দিছিল যে আমার এই জিনিসগুলো লাগবে, এইভাবে লাগবে, এই কয়দিনের মধ্যে লাগবে এবং এই টাকার মধ্যেই আমার করে দেন, এরকম হয় না? এখন সবকিছু তো করে দিল, আপনাকে নিয়ম বলে দিল এইগুলো চাচ্ছে। এখন ও যে রিকোয়ারমেন্টটা দিছে সেই রিকোয়ারমেন্ট হিসেবে তোকে আপনাকে কাজটা বুঝিয়ে দিতে হবে। এই যে কাজটা আপনি যখন ওটা বুঝে দেওয়ার আগে কি করবেন, ওটা চেক করে দেখবেন না যে ও যে কটা কাজ করতে বলছিল সেই কটা কাজ কি আমার ঠিক আছে, হয়েছে কি হয়নি, সেটা আপনি কি করবেন, চেক করবেন না? এই চেক করা যে ওর কোয়ালিটিটা মানে কাজগুলো আমার ঠিকভাবে হয়েছে কি না, এটাই হচ্ছে কি কোয়ালিটি চেক। হ্যাঁ যখন দেখবেন আপনি যতগুলো কাজ আছে সেই কাজগুলো একদম টাইম টু টাইম প্লাস রিকোয়ারমেন্ট সঠিকভাবে হয়েছে, তখন আপনি কি মনে করবেন যে আপনার কোয়ালিটিটা ঠিক আছে। এই মানে ঠিক রেখে তারপর সার্ভিসটা দেওয়া মানে সেবাটা দেওয়া, এটাই 2 নম্বরে শেখানো হয়েছিল, যেটা আগের দিনের ক্লাস হয়েছিল, তাই না? এর আগের দিনে কিন্তু আমি এই 2টা টপিক নিয়ে শিখেছিলাম। আপনাদের এটার জন্য এই 4টা টপিক শেখানোর জন্য সময় কয় ঘন্টা দিছে আমার? 15। তাহলে আমি আপনাদের কয় ঘন্টা ক্লাস কয়দিন নিতে পারবো? 3 দিন। 3 4 12, আরেকটা 3 দিনে তো আরেক দিনের ইয়ে হচ্ছে গ্যাপ থেকে যাচ্ছে, আর একদিনে এটার অর্ধেক আরেক দিনের ওটার অর্ধেক আমি করবোই না। সে তো কি করব, অল্প সময়ের মধ্যে তাহলে এখানে আমরা কি করব, কোয়ালিটিটা শিওর হব বা কোয়ালিটিটা চেক করব। আপনাদের মূলত এই পর্যন্তই ক্লাস নিয়ে যাওয়া হয়েছিল, আর আজকে আপনারা জানতে পারবেন এই মেইনটেইন, হ্যাঁ আর এটা কি মেইনটেইন ওয়ার্কপ্লেস কোড। এখানে কি থাকবে, অনেকগুলো নিয়ম থাকবে। দেখি কি থাকবে, আমি তো কিছুই জানি না, আপনারাও জানেন না। আজকে আপনারাও জানবেন, আমিও জানবো। এটাই হবে মনে করেন নেক্সট দিনের ক্লাস, বুঝতে পারছেন? আজকে ওভারঅল সবকিছু বুঝতে পারছেন? এতদিনে আমি আপনাদের কি শিখাইছি। তারপরও আমার ক্লাসগুলো কোথায় আছে, আমার ইউটিউবেও আছে, প্লাস আমাদের যে পেজ আছে ওই পেজে প্রত্যেকদিন কিন্তু আমি ক্লাসগুলো আপলোড করি। ওখানে আপনারা কি পাবেন, মানে ডে বাই ডে আপলোড পেয়ে যাবেন। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে এই টপিক নিয়ে?